আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন? আপনার মনে কি এই প্রশ্নটা বারবার উঁকি দেয় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো করছি, কিন্তু ভালো রিটার্ন পাবো কি? আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন আমরা পাস রিটার্ন দেখি, গত 3 বছর 5 বছর বা 10 বছরে মিউচুয়াল ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে। কিন্তু আগামী 5 বছর বা আগামী 10 বছরেও যে ভালো রিটার্ন দেবে তার গ্যারান্টি কী? যে প্রশ্নটা আপনার মনে এখন উঁকি দিচ্ছে, এই প্রশ্নটা আমার মনেও এসেছিল। চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। তো প্রথমেই আমি আপনাদের একটা ডেটা দেখাচ্ছি। এটা ইন্ডিয়ার সেভিং রেটের ডেটা। 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত গত 21 বছরে ইন্ডিয়ার সেভিং রেট। তো এই সেভিং রেট থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার অ্যাভারেজ সেভিং রেট যেটা, সেটা হলো 30%-এর কাছাকাছি। তো আপনি বলবেন যে এর সাথে মিউচুয়াল ফান্ডের সম্পর্কটা কি? সেটা আমরা পরে দেখব। তো এই ডেটা থেকে এটা পরিষ্কার যে ভারতীয়রা তাদের আয়ের প্রায় 1/3 1/3 সেভ করে। এখন ইন্ডিয়ানরা যে টাকাটা সেভ করে সে টাকাটা নিয়ে তারা কি করে, কোথায় ইনভেস্ট করে? এবার যে চার্টটা আপনাদের আমি দেখাচ্ছি এটা হলো ইন্ডিয়ানসদের টোটাল হাউসহোল্ড যে ওয়েলথ তার ব্রেকআপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 77% এটা আছে রিয়েল এস্টেটে। তো রিয়েল এস্টেটের মধ্যে কি আসছে? রিয়েল এস্টেটের মধ্যে আসছে বিল্ডিং, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং, আর আছে ল্যান্ড, কমার্শিয়াল এবং ফার্মল্যান্ড। তারপরে 7% আসছে ডিউরেবল গুডসে। তো ডিউরেবল গুডসের আন্ডারে আসছে আপনার ভেহিকেলস, তারপর আসছে লিভিং স্টক মানে বিভিন্ন পশু পাখি যেগুলো তারা পালন করে, এবং তারপরে আসছে ইকুইপমেন্টস, ফার্মিং এবং নন ফার্মিং ইকুইপমেন্টস। তো 7% এলো ডিউরেবলে। তারপর 11% সেটা আছে গোল্ড ফর্মে, মানে 11% সোনাতে আছে ইনভেস্টমেন্ট। এবং তারপরে যে বাকি 5% থাকছে সেই 5% তারা ফিনান্সিয়াল অ্যাসেটে ইনভেস্ট করছে। তো ওই ফিনান্সিয়াল অ্যাসেটগুলোর মধ্যে আছে যেমন ধরুন ব্যাংকের সেভিংস, তারপরে এফডিজ, তারপরে এলআইসির বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট, তারপরে স্টক, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি। তো এই পাইচার্ট থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে ইন্ডিয়ানসরা তাদের যে টোটাল অ্যাসেট তার মাত্র 5% ফিনান্সিয়াল অ্যাসেটেতে ইনভেস্টমেন্ট আছে। এবার যে 5% ফিনান্সিয়াল অ্যাসেটে ইনভেস্টমেন্ট আছে তার এবার আমরা আরও ফার্দার ব্রেকআপটা দেখব। তো এই ব্রেকআপ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে সেই 5%-এর মধ্যে আবার 51.7% আছে বিভিন্ন ব্যাংকের ফিক্সড ডিপোজিটেতে, 4.6% আছে বিভিন্ন ধরনের কোঅপারেটিভ ব্যাংকেতে, 24% আছে লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যানে, 12.9% আছে কারেন্সি ফর্মে মানে ক্যাশেতে, আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে 6.7%। তাহলে আমরা যদি দেখি যে ইন্ডিয়ার টোটাল ওয়েলথের কত পার্সেন্ট মিউচুয়াল ফান্ডে আছে, তাহলে দেখা যাচ্ছে যে তার পরিমাণটা বা তার যে পোর্শনটা সেটা খুবই নগণ্য। কারণ টোটাল ওয়েলথের 5% আছে ফিনান্সিয়াল অ্যাসেটে, আবার সেই 5%-এর 6.7% আছে মিউচুয়াল ফান্ড অ্যাসেটে। তাহলে আপনি বুঝতে পারছেন যে মিউচুয়াল ফান্ডে ইন্ডিয়ানরা কীরকম ইনভেস্ট করে। এবার আপনাকে আমি একটা কম্প্যারিজন দেখাই ইন্ডিয়ার সাথে অন্যান্য ডেভেলপড কান্ট্রির। এটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে 95% আপনার রিয়েল এস্টেট প্লাস ডিউরেবলস প্লাস গোল্ড মিলিয়ে আছে, অনলি 5% আছে ফিনান্সিয়াল অ্যাসেটে। এবার এটা যদি আমি চায়নার সাথে তুলনা করি, তো চায়নার ক্ষেত্রে কিন্তু রিয়েল এস্টেটের অ্যামাউন্টটা দাঁড়াবে 60%-এর একটু কাছাকাছি, এবং ফিনান্সিয়াল অ্যাসেট এবং অন্যান্য যে রিটায়ারমেন্টস প্ল্যানস আছে সেগুলো মিলিয়ে প্রায় 10%-এর কাছাকাছি। এবার যদি আমি ইউএসের দিকে নজর দিই তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে সেখানে তাদের ফিনান্সিয়াল অ্যাসেট ইনক্লুডিং রিটায়ারমেন্ট প্ল্যান সেটা প্রায় 30%-এর কাছাকাছি। ইউকের ক্ষেত্রেও প্রায় সেটা 35%-এর কাছাকাছি। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা আরও বেশি, প্রায় 40%-এর কাছাকাছি। এবং যদি জার্মানির ক্ষেত্রে দেখেন প্রায় সেটা 50%-এর কাছাকাছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যখনই যেগুলো ডেভেলপড কান্ট্রি, সেই সব ডেভেলপড কান্ট্রিতে তাদের যে টোটাল ইনভেস্টমেন্টটা আছে সেই ইনভেস্টমেন্টটা ফিনান্সিয়াল অ্যাসেটের দিকে বেশি আছে এবং তত রিয়েল এস্টেট অ্যাসেটে কম আছে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে ফিনান্সিয়াল অ্যাসেটে মাত্র 5% ইনভেস্টমেন্ট আছে। এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতেই পারি যে যখন কোনো দেশ ধীরে ধীরে ডেভেলপড কান্ট্রির দিকে এগিয়ে যাচ্ছে তত কিন্তু সেই দেশেতে ফিনান্সিয়াল অ্যাসেটে যে ইনভেস্টমেন্টের পোর্শন সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবার আমরা দেখব যে কোনো দেশের মিউচুয়াল ফান্ডের পেনিট্রেশন কতটা। এইবার আমি যদি দেখি যে আমেরিকার ক্ষেত্রে টোটাল যে আমেরিকার পপুলেশন তার 46% আপনার মিউচুয়াল ফান্ড পেনিট্রেশন আছে। মানে আমি যদি ধরে নিই যে প্রতি 100 জন লোকে 46 জন লোক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। এইবার চায়নাতে দেখা যাচ্ছে যে 44%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 44 জন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। জাপানের ক্ষেত্রেও ফিগারটা অনেক বেশি, এখানে জাপানের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে 20%। এইবার যদি ভারতের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাবো যে ভারতের মিউচুয়াল ফান্ড পেনিট্রেশন ইন রেসপেক্ট অফ টোটাল পপুলেশন অনলি 2.5%। মানে ভারতের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে ডেভেলপমেন্ট করার বা আরও বেশি করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার অনেক বেশি স্কোপ আছে। এরপরে আপনাদেরকে একটা ডেটা দেখাই। এই ডেটাটা হলো যে মিউচুয়াল ফান্ড অ্যাসেট জিডিপি তার রেশিও।
তো এই রেশিওতে আমরা কি দেখছি, যে এই রেশিওতে আমি দেখবো কি যে টোটাল মিউচুয়াল ফান্ডে কত ইনভেস্ট আছে কান্ট্রির এবং কান্ট্রির টোটাল জিডিপি কত, তার যে রেশিও, সেই রেশিওটা। এবার আমি প্রথমের দিকে যদি ডেটাটা দেখি, সবার প্রথমে আছে লুক্সেমবার্গ। তো এখানে ফিগার হচ্ছে প্রায় 7,500-এর কাছাকাছি। তার মানে এই দেশে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট এর জিডিপির প্রায় 7,500 গুণ বেশি। তো আমি প্রথমের দিকে একটা ছোটো কান্ট্রি যেগুলো আছে এগুলোকে ছেড়ে দিলাম, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর, হংকং ছেড়ে দিলাম। আমি যদি অস্ট্রেলিয়া থেকেও ধরতে শুরু করি, বড় দেশ যেগুলো, তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও তাদের মিউচুয়াল ফান্ড অ্যাসেটটা তাদের টোটাল জিডিপির প্রায় 158%। এবার ইউএসের ক্ষেত্রে ওই ফিগারটা হচ্ছে 125%, কানাডা 107, সুইডেন 98, সুইজারল্যান্ড, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি, ইউকে সব 60%-এর উপরে আছে। এবার আপনি দেখুন ইন্ডিয়ার ডেটাটা কীরকম। তো ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এটা 2019 সালের ডেটা, যে ইন্ডিয়ার টোটাল AUM মানে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা মিউচুয়াল ফান্ডে আছে সেটা, আর যদি ইন্ডিয়ার টোটাল যে জিডিপি তার যদি রেশিও বের করি সেটা আসছে, সেটা যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করি সেটা আসছে 12.95%। এটা 2019 সালের ডেটা। 2021 সালে এই ফিগারটা গিয়ে দাঁড়িয়েছে 16%-এর কাছাকাছি। এই ডেটা থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? আমরা এটা বলতেই পারি যে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ডের যে পেনিট্রেশন সেটা এখনও খুব লোয়ার লেভেলে আছে, অনলি 16% অফ টোটাল জিডিপি। এবং যদি আমি অ্যাডভান্স কান্ট্রিগুলো দেখি সেগুলো 70, 80, 100, এবং যে ডেভেলপড কান্ট্রিগুলো আছে তাদের যদি অ্যাভারেজও ধরি সেটা দাঁড়ায় প্রায় 70%-এর কাছাকাছি। তো এখন সুতরাং এটা বলা যেতেই পারে যে ইন্ডিয়াতে এখনও মিউচুয়াল ফান্ডের যদি আমি 16% ধরি, মানে এখনও 5 গুণ পেনিট্রেশন হবার সম্ভাবনা আছে। তো সুতরাং দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ডেতে এখনও অনেক স্কোপ আছে। এবার এই ডেটাটা দেখুন, 2002 সালে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ড AUM ভার্সেস টোটাল জিডিপি ছিল 4.3%, এবং সেটা আজকের 2021-এ গিয়ে দাঁড়িয়েছে 16.6%। তার মানে বলা যাচ্ছে যে গত 20 বছরে এই পার্সেন্টেজটা প্রায় 4 গুণ বেড়ে গেছে, 4.3% থেকে 16.6% বেড়ে গেছে। তো সুতরাং এখান থেকে এটা কনক্লুশন করা যায় যে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ডের দিকে মানুষের আগ্রহ বাড়ছে, এবং যখনই কোনো জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়বে তো সেখানে ইনভেস্টমেন্ট হবে, এবং যখনই ইনভেস্টমেন্ট হবে তো তার প্রাইস বাড়বে। এইবার যদি আমরা একটা সামারি করি যে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ড বাড়ার পিছনে কোন কোন কারণগুলো আছে, গ্রোথ ড্রাইভার কী কী, তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সেভিং কালচার। যেটা আমি প্রথম স্লাইডেই বলেছিলাম যে আমাদের ইন্ডিয়াতে একটা সেভিং কালচার আছে। মানুষ এখানে যা আয় করে কিছু টাকা তার সেভও করে, প্রায় 1/3 টাকা সেভ করে। এইবার যে টাকাটা সে সেভ করলো সেই টাকাটা নিয়ে কি করবে? সেটা তো মাটির নিচে পুঁতে রাখবে না, সে কোথাও ইনভেস্ট করবে। এইবার কোথায় ইনভেস্ট করবে সেটা দেখতে হবে। এবার আমি যদি দেখি এতদিন পর্যন্ত ইন্ডিয়ানসরা কিন্তু সবথেকে বেশি রিয়েল এস্টেট, গোল্ড এইসব জায়গায় ইনভেস্ট করতো, বা ফিনান্সিয়াল যে অ্যাসেটগুলো ছিল সেগুলোতেও মেনলি ফিক্সড ডিপোজিট, LIC, সেভিং অ্যাকাউন্ট, পোস্ট অফিসের MIS এইসব জায়গাতে ইনভেস্ট করতো। কিন্তু ধীরে ধীরে এই প্রবণতাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ধীরে ধীরে মানুষ ফিনান্সিয়াল অ্যাসেটের দিকে বেশি ঝুঁকছে, এবং খুব স্পেসিফিক্যালি বলতে গেলে স্টক, মিউচুয়াল ফান্ড ইত্যাদি মার্কেট রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর দিকে মানুষ ঝুঁকছে বেশি করে। কেন ঝুঁকছে? তার কারণও আছে। তার কারণ হলো লো রিটার্ন ফ্রম ফিক্সড ইনস্ট্রুমেন্ট, মানে যে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখান থেকে আমি কি রিটার্ন পাচ্ছি সেদিকে মানুষ নজর রাখছে। আমি যদি সেভিং অ্যাকাউন্টে রাখি 4%-এর আশপাশে সুদ পাবো, যদি ফিক্সড ডিপোজিটে রাখি 6 থেকে 6.5% সুদ পাবো, PPF-এ রাখলে 7 থেকে 7.5%, অন্যান্য পোস্ট অফিসের MIS যেসব স্কিমগুলো আছে সবই 6%, 6.5%, ম্যাক্সিমাম 7-7.5%। কারণ ইন্ডিয়ার যদি আমি গত 20 বছরের ইনফ্লেশন ডেটা দেখি তাহলে সেটা প্রায় 7.15%-এর কাছাকাছি। সুতরাং ওই জায়গাতে যদি আপনি টাকা রাখেন বা টাকা ইনভেস্ট করেন তাহলে সেটাকে তো আপনার ইনফ্লেশনকেই বিট করতে পারলো না, তো আপনার টাকা বাড়বে কোথায়? উল্টে তো আপনি গরিব হয়ে যাবেন। আপনি যা টাকা রাখছেন সেখান থেকে আপনি দেখছেন যে আপনার টাকা বাড়লো, কিন্তু ইনফ্লেশন তার থেকে বেশি হয়ে গেল, তো আপনি গরিব হয়ে গেলেন। মানুষের মধ্যে এই সচেতনতাগুলো বাড়ছে, মানুষ বুঝছে যে এইসব যে ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলো আছে এর রিটার্ন খুবই কম, এবং এখানে ইনভেস্ট করলে তার যে ফিনান্সিয়াল যে গোলগুলো আছে সেই গোলগুলো পূর্ণ হবে না। আচ্ছা, এরপরে আর কি কারণ আছে? আরেকটা বড় কারণ, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন গণমাধ্যম আছে, সেই সব জায়গাতে বিভিন্নভাবে প্রচার হচ্ছে, বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা স্টক এই সম্বন্ধে প্রচার হচ্ছে। এটা একটা বড় কারণ, যে কারণে মিউচুয়াল ফান্ডের পপুলারিটি বাড়ছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ডিজিটাল অ্যাক্সেস। আমি আপনাদেরকে শেয়ার করি, আজ থেকে 6-7 বছর আগে যখন আমি প্রথম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভেবেছিলাম, তখন কিভাবে ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব, মিউচুয়াল ফান্ড কীভাবে কিনবো এ সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংকের একজন ম্যানেজারকে গিয়ে বললাম যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, তখন উনি প্রথমে আমাকে একটা ইউলিপ গছিয়ে দিলেন। আমি বুঝতেই পারিনি যে এটাই মিউচুয়াল ফান্ডই নয়। আমি ওনাকে বলেছিলাম যে আমি ELSS-এ ইনভেস্ট করবো, তো উনি আমাকে একটা ইউলিপ প্রথমে ধরিয়ে দিয়েছিলেন। তো এটাই বলছি যে শুরুর দিকে বা অনেক আগে মানুষের মধ্যে এই সচেতনতা ছিল না, মানুষ জানতো না কীভাবে ইনভেস্ট করতে হবে, কোথায় ইনভেস্ট করতে হবে। এখন তো সবার হাতে মোবাইল আছে, ইন্টারনেট কানেকশানও আছে,
তো আপনি ইচ্ছে করলেই আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন, যে অ্যাপের সাহায্যে আপনি কোনো ব্রোকারেজ না দিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, লামসা ইনভেস্ট করতে পারবেন, এসআইপি ইনভেস্ট করতে পারবেন। তো এই যে ডিজিটাল অ্যাক্সেস, এটা কিন্তু একটা বড় কারণ মিউচুয়াল ফান্ডের পপুলারিটি বাড়ার। আর সবশেষে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো সেবি রেগুলেশন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে সেবি একটা বড় রেগুলেটরের ভূমিকা নিয়েছে। তার জন্য কিছু মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে যে এখানেতে কোনো কিছু ফ্রড হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সেবির একটা স্ট্রং গাইডলাইন আছে। ফ্রড করে বেরিয়ে যাবেন বা চলে যাবেন সেরকম কোনো সম্ভাবনা খুব কমই আছে। তো এইসব ডেটাগুলোকে অ্যানালিসিস করে এবং ইন্ডিয়ার ম্যাক্রো ইকোনমিক যে কন্ডিশান সেগুলোকে মাথায় রেখে আমি তো আশ্বস্ত হয়েছি যে আগামী 20-25 বছর মিউচুয়াল ফান্ডের জন্য খুব সুবর্ণ সময়। তো আপনি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কী ভাবছেন? ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ডের আগামী 10-20 বছরের ভবিষ্যৎ কেমন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।